হ্যালো, আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে? হ্যালো জয়শ্রী, আমার ভয়েসটা কি শুনতে পাচ্ছ? হ্যালো, শোনা যাচ্ছে কি? আমাকে শুনতে পাচ্ছ? শুভ সন্ধ্যা, আমাকে শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তোমরা আমাকে? শুরু করব? আমার বয়সটা কি যাচ্ছে? হ্যালো, শুনতে পাচ্ছ শতদল? আমার আওয়াজ কি পৌঁছাচ্ছে? আমার ভয়েসটা কি যাচ্ছে? শোনা যাচ্ছে তো? ক্লিয়ারেন্সটা তো করে দাও। ক্লিয়ারেন্স না পেলে আমি বুঝবো কী করে? আমার ভয়েসটা তো শুনতে পাচ্ছ সবাই? শুনতে পাচ্ছ? আমার আওয়াজটা কি পৌঁছাচ্ছে? হ্যালো, শতদল, আওয়াজটা কি পৌঁছাচ্ছে? শুরু করা যাক। শুভ সন্ধ্যা, আমি দিলীপ দাস বলছি। প্রথমেই আমি বন্ধু সাহিত্য পত্রিকার সম্পাদক আমার অনুজ প্রতিম শতদলকে ধন্যবাদ জানাই আমাকে লাইভে আমন্ত্রণ করার জন্য। শুরু করছি আজকের অনুষ্ঠান। আমার কবিতা, সবকটা কবিতার, সব ফরম্যাট কবিতার সাথে আমি আজকে পরিচয় করিয়ে দেব। সেই পয়ার থেকে, সনেট থেকে, লিমেরিক থেকে, গদ্য কবিতা, আধুনিক কবিতা, ছন্দ কবিতা, সবগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে আমি পরিচয় করিয়ে দেব।
প্রথমেই আমি অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি আমার একটি স্বরচিত প্রার্থনার মাধ্যমে। এক সুন্দর পৃথিবী নির্মাণের আবেদন জানিয়ে আমি লিখেছিলাম, এই অস্থিরময় পৃথিবী থেকে আমরা মুক্তি পেতে চাই, একটা সুন্দর পৃথিবী আমরা চাই। আমার প্রথম নিবেদন প্রার্থনা। মুছে যাক যত গ্লানি দ্বিধা ভয়, মুছে যাক ঘৃণা পাপ যত ক্ষয়, পৃথিবী আবার নব আলোড়নে সুন্দর হোক, সুন্দর হোক, সুন্দর হোক হে ভগবান। বিবেকে আবার উঠুক জাগিয়া, হিংসা বিদ্বেষ ভুলিয়া ভুলিয়া মানবের মানবতা বিকশিত হোক, বিকশিত হোক, বিকশিত হোক, বিকশিত হোক হে ভগবান। ফিরিয়ে আসুক সোনালি প্রভাত, যাক সরে দূরে মেঘে ডাকা রাত, নূতন সূর্য উঠুক আবার, উঠুক আবার, উঠুক আবার হে ভগবান। মৃত্যু মিছিল আর নয় কভু, যত পাপ মোর ক্ষমা করো প্রভু, নবজাগরণে স্পন্দিত হোক, স্পন্দিত হোক, স্পন্দিত হোক, স্পন্দিত হোক হে ভগবান। শুনতে পাচ্ছ তো তোমরা? আমি তো কনফার্ম হতে পারছি না আমাকে শোনা যাচ্ছে কি না। শোনা যাচ্ছে ক্লিয়ার? হ্যালো? কেউ একজন বলে দিন শুনতে পাচ্ছেন কি না। এবার আসি আমি কবিতা কি, কবিতা আমরা কেন লিখি, কবিতা কাকে বলে। ভেরি সিম্পল, কবিতা আমরা কেন লিখি? আমরা কবিতাকে ভালোবাসি, তাই আমরা কবিতা লিখি। কবিতা হচ্ছে কবি মননের কল্পিত চিত্রকল্প কিংবা বাস্তব প্রবাহমান ঘটনাবলীর মনের অনুভবে, কাব্যিক ব্যঞ্জনায়, কারুকার্যে, শৈল্পিক দক্ষতায় যে চিত্রপট আখরের সহযোগে নির্মাণ হয় তাকে আমরা কবিতা বলি। কবিতার অনেক রকম ফরম্যাট আছে, সেই আর্যাবর্ত থেকে শুরু করে মহাকাব্য, তারপর সনেট, তারপর ধীরে ধীরে প্রবর্তিত হতে হতে এখন আধুনিক গদ্য কবিতার যুগ। দেখুন, পৃথিবী বিবর্তন হচ্ছে কালের প্রবাহে। শিল্প বিপ্লব যেমন বিবর্তন হচ্ছে, সভ্যতারও বিবর্তন হচ্ছে, মানুষের রুচিরও বিবর্তন ঘটছে, কবিতারও বিবর্তন স্বাভাবিক। তা বলে আমরা সেই ছন্দ, মাত্রা, ব্যাকরণকে তো অস্বীকার করতে পারি না। রবি ঠাকুর হাজার হাজার কবিতা লিখেছেন ছন্দময়তায়, কবি নজরুল লিখেছেন, আর অনেক কবি লিখেছেন, সেগুলিকে তো অস্বীকার করা যাবে না। যুগের বিবর্তনে পরিবর্তন স্বাভাবিক। আজ গদ্য কবিতার ছন্দ, গদ্য কবিতার মধ্যেও ছন্দর প্রয়োজন রয়েছে। ছন্দ বলতে অন্তমিলকে ছন্দ বলে না, যে একটা লাইনের সঙ্গে নারী, গাড়ি, শাড়ি, বাড়ি দিয়ে মিলেলে সেটা ছন্দ হয় না। অন্তমিলকে ছন্দ বলে ভাবা ভুল। ছন্দ একটা কাব্যিক অনুভূতির ব্যাপার। যেমন একটা কথা আমি বলছি যে আমি কাল
রাতে আকাশের গায়ে শত শত মেঘের ভেলা দেখেছি। সেটা তো কবিতা নয়, সেটা কথা। সেটাকে কবিতায় প্রতিষ্ঠিত করতে হলে, লিখতে হবে, বলতে হবে কাব্যিক দক্ষতা বা কাব্যিক দৃষ্টিভঙ্গি, শৈল্পিক দক্ষতায়। কাল রাতে দেখেছি আকাশের গায়ে শত শত মেঘ ভাসে মেঘেরও বেলায়, সেটাকে কাব্য বলে। আমি কালকে আকাশের দিকে তাকিয়ে হাজার হাজার মেঘের বেলা দেখেছি, সেটা কথা। সেটা কাব্যিক প্রতিষ্ঠা করতে হবে, কাব্যিক দিয়ে। আচ্ছা, এবার আমি এই গদ্য কবিতায়, আধুনিক কবিতায় চলে যাচ্ছি। গদ্য কবিতা দিয়ে শুরু করব, তারপরে ধীরে 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 সনেটে আসব। সনেট নির্মাণের কলাকৌশল, কীভাবে সনেট নির্মিত হয়, মাত্রা কীরকম, কত রকম আছে, সেগুলো একটু একটু আলোকপাত করার চেষ্টা করব। এবারে আসি গদ্য কবিতায়। গদ্য কবিতার মধ্যে তমিল ছন্দ নয়, গদ্যিক ঝঙ্কার, কাব্যিক অলঙ্কার, প্রতিটার মধ্যেই ছন্দ আছে, ছন্দ ছাড়া হয় না। জীবন ছন্দময়, যেমন সুন্দর, ছন্দহীন জীবন মরণের সমান। ছন্দহীন কাব্য প্রায় মৃতের সমান। এবারের প্রতিবেদন আমার একখানি গদ্য কবিতা। কবিতা যেমন লেখা যায় না, কবিতা হয়ে ওঠে, ঠিক তেমনি প্রেমও করার কোনো বিষয় হয় না, প্রেম হয়ে যায় নিঃশব্দে নীরবে। ক্ষণিকের দেখা কবি মনে যে প্রেম জেগে উঠেছিল, তারই তো আবেগিক স্পন্দন কবিতার পরতে পরতে একটি প্রেমের কবিতা উচ্চারণ করার প্রয়াস করছি। ক্ষণিকের দেখা কবিতার নাম। কখন কোথায় দেখেছিলাম তোমাকে, দিন ক্ষণও মনে পড়ছে না। সুচেতনার কোনো আড্ডায়, নয়তোবা কোনো কবিতার আসরে। এছাড়া আর কোথায় দেখা হতে পারে? আমার পৃথিবীটা আজ খুবই ছোট, কবিতার মধ্যেই সীমাবদ্ধ আমার পৃথিবীটা। আজকাল লক্ষণ রেখা অতিক্রম করার সাহসটাও হারিয়ে ফেলেছি মনে হয়। হ্যাঁ, মনে পড়েছে, তোমাকে দেখেছিলাম সেদিন বইমেলায় স্বরচিত কবিতা পাঠের আসরে। মনে পড়ছে, সেদিন সন্ধ্যায় আকাশের মুখটি ছিল বড় ভারী। পূর্ণিমার চাঁদও তার উপস্থিতিটা জানান দিতে অসমর্থ ছিল সেদিন। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছিল, চঞ্চল বাতাসের দাপটও কম ছিল না সেদিন। তুমি লাউড স্পিকারে কবিতা পড়ছিলে। একটা দমকা হাওয়া তোমাকে বিরক্ত করেছিল বারবার। তোমার ঘন কালো চুলগুলি অনুশাসন মানছিল না কিছুতেই। প্রেমে মত্ত ছিল বাতাসের সাথে। আমি কিন্তু মন্ত্রমুগ্ধ হয়ে তোমার আবৃত্তি শুনছিলাম। দরাজ কণ্ঠে উচ্চারিত হয়েছিল কবিতাটি। সেটি সম্ভবত প্রেমের কবিতা ছিল। কবিতা শরীরের প্রতিটি ভাঁজে ছিল আবেগিক প্রেমানুভূতি। শৈল্পিক সৃজনে অপরূপ চিত্রকল্প ভেসে উঠেছিল আমার চোখের সামনে। আমি নিজেকে সমর্পিত করে চলেছি তোমার কবিতার কাছে। আমি নিশ্চুপ, আমি নির্বাক। মনে হলো আমার নিঃশর্ত আত্মসমর্পণ সেই কবিতার কাছে। তারপর আর কিছু মনে নেই, আমার আর কিছু মনে নেই।
একটি প্রেমের আবেগিক অনুভূতিময় কাব্যিক প্রতিবেদন উপস্থিত করলাম। এবার আমার দ্বিতীয় প্রতিবেদন, আরেকটি গদ্য কবিতা, সেটির নাম হচ্ছে অসমাপ্ত পংক্তি। কেন আমাকে বিরক্ত করছো সুচেতনা? আমাকে আমার মতো থাকতে দাও। একান্তবাসী এখন আমার জীবনের মূল মন্ত্র। দুঃখ কষ্ট জরা মৃত্যুর অনুভবে জীবন খাতার পাতায় আজ জায়গা বড়ই কম। কম দেখিনি যাতনার সূর্য ওঠা ভোর, দুঃখের ফ্যাকাশে রোদ্দুর। অশান্ত সকালও কত দেখেছি আমি, দেখেছি অম্লান কত বিষণ্ণ বিকাল। দেখেছি আমি কত অজানা অচেনা ঝড়ে বৃন্তকোষে ঝরে পড়া অপূর্ণ কুসুম। সমাজ, সংস্কার, কৃষ্টি সভ্যতার মতো শব্দগুলো আজকের পৃথিবীর কাছে অর্থহীন বলে মনে করি আমি। মানবতার নিঃশর্ত আত্মসমর্পণ প্রাচুর্যের কাছে। তুমি কি মনে করো নীতিবোধ কিছু আছে? প্রেম ভালোবাসার সংজ্ঞায় আজ অস্বাভাবিক পরিবর্তনের জৈবিকতার যত আয়োজন। কান পেতে শুনি যত অকারণে রণ। বলো অভিনয়ে কার কত লাভ, যেখানে ষড়রিপুর যথেষ্ট প্রভাব। তুমি দেখেছো কখনো মাধবী রাতের সেই প্রেমিক প্রহর, যাতে ছিল শত শিহরণ? নীলাকাশে ভেসে যেতে দেখেছো কি তুমি সারিবাঁধা মেঘেদের ভেলা? বলো কি দেখেছো তুমি আলো আঁধারের সেই লুকোচুরি খেলা? আজ আর না নেই সেই প্রেমিকী প্রহর। তাই খুঁজি নীরবতায় আমি, একান্তবাসেই আমি প্রেম খুঁজি কবিতার গায়ে। পারো যদি পড়ে নিও, সব কিছু আছে লেখা আমার শেষের কবিতায়। এবার ছন্দে ফিরে আসি। এই ছন্দময় অনুভূতি, আমি ছন্দ নিয়েই বেশি নাড়াচাড়া করি। ছন্দ অক্ষরবৃত্ত ছন্দেই আমার বেশি পছন্দ। আমি অক্ষরবৃত্তে ছন্দেই অনেক গান সনেটও লিখেছি। স্বরবৃত্তে মাত্রাবৃত্তে খুব কমই আমি ব্যবহার করেছি। তাই আমি আরেকখানি পদ্য কবিতা শ্রুতিমধুর, এই অস্থির পৃথিবীর মাঝে হতাশের যে চিত্র কবি মনে প্রস্ফুটিত হয়েছে, তারই প্রতিফলনের আমার সামান্য প্রয়াস। কবিতার নাম যুদ্ধ যখন থামে। ভাবছি বসে সূর্য আবার উঠবে কখন ভোরে, গা ভেজাবো কখন আবার সোনালি রোদ্দুরে। ফুটবে কখন নীল বাগিচার রকমারি ফুল, চম্পা বেলি জুঁই শেফালি হলুদ বকুল। মেঘের ভেলা ভাসবে কখন নীল আকাশের গায়ে, প্রেমের তরি ভাসবে কখন গঙ্গা যমুনায়। উঠবে কখন নীল আকাশে কলঙ্কিনী চাঁদ, বিশ্বজুড়ে মৃত্যু মিছিল কেবল আর্তনাদ। পৃথিবীটার বাড়ছে বয়স মৃত্যু সন্নিকটে, যাবার আগে ভাবছি শুধু প্রলয় কখন ঘটে। রাজপথে যায় লাশের মিছিল, উঠছে দেখো চিল, যুদ্ধ শেষে আসবে দেশে শান্তি অনাবিল। তোমার সাথে হবে দেখা যুদ্ধ যখন থামে, শেষের চিঠি দিলাম প্রিয়া পাঠিয়ে নীলখামে। এটি
প্রেমের কবিতা উপস্থাপন করেছি। এবারে আমার আরেকটি গদ্য কবিতার প্রতিবেদন। কবিতার নাম হচ্ছে মৃত্যুর কাছাকাছি। কাল রাতে মনে হয়েছিল আমি খুব মৃত্যুর কাছাকাছি। সমগ্র পৃথিবীটা যেন একটা কালো অন্ধকারময় গহ্বরে নিজেকে সমর্পণ করতে যাচ্ছে নিঃশব্দে নীরবে। আকাশের নেই কোনো হালচাল, সব তারাগুলো নিমেষে বিলীন হয়ে গেল। চাঁদও তার কলঙ্ক নিয়ে চলে গেছে অজানার দেশে। শান্ত সমুদ্রের উত্তাল ঢেউ, মনে হলো জমিন আকাশ খুব কাছাকাছি। যেদিকে চোখ যায় জল, শুধু জল। সমগ্র ভূখণ্ডের নিঃস্ব আত্মসমর্পণ সমুদ্রের কাছে। এক অপ্রত্যাশিত প্রলয়ের মুখোমুখি আমি। নেই কোনো প্রাণের স্পন্দন, আমি একা নীরব দাঁড়িয়ে আসন্ন মৃত্যুর বড় সন্নিকটে। নেই কোনো খড়কুটো বাসমান জলের প্রবাহে, যাকে আঁকড়ে ধরে বেঁচে যাবে প্রাণ। আধারের হাতছানি ছুকের পাতায় সব কিছু কালো, নিভে গেল আলো। অতঃপর কিছু মনে নেই, হঠাৎ চেতনা ফিরে পাই। এ যেন দুঃস্বপ্ন ছিল রাতের প্রহরে। চোখ খুলে দেখি বাতায়ন খোলা ছিল। চাঁদ ঢুকে ঘরে, এঁকে দিয়ে গেল তার চুম্বন চাপ শিয়রে শায়িত রাখা বালিশে আমার। শিলচর কবির শহর, তাতে সন্দেহ থাকার কথা নয়। 60-এর দশক থেকে এখানে কবিতার চাষ হচ্ছে। অতন্ত গোষ্ঠী কবিতার চাষে অনেক সমৃদ্ধি ঘটিয়েছে। আমার প্রিয় তিনদা বিমল চৌধুরী, করুণারঞ্জন ভট্টাচার্য, এরা অনেকেই 60-এর দশক থেকে কবিতা চাষ করছিল। ভক্তিমাধব চট্টোপাধ্যায়, রামেন্দ্র দেশমুখ, অনেকেই আছেন। তারপর অনুরূপা বিশ্বাস, ছবি গুপ্তা, পীযূষ রাউত, অনেকেই আছেন। তারপরে হাল ধরেছেন পরবর্তীতে চন্দ্রিমা দত্ত, বিজয় কুমার ভট্টাচার্য, সুশান্ত ভট্টাচার্য, আর অনেকেই কবিতাকে সমৃদ্ধ করেছেন, কবিতাকে পুষ্ট করেছেন, লালিত করেছেন, কবিতার আকাশকে সমৃদ্ধ করেছেন। তাদের প্রচেষ্টায় সাহিত্য এগিয়ে চলছে, প্রচার এবং প্রসার হচ্ছে, কবিতার আকাশের পরিধিটা বিশাল এবং ব্যাপক হচ্ছে। এখনও আজকের দিনেও নবপ্রজন্মরা এগিয়ে আসছে, সাহিত্যকে পুষ্ট করছে, সাহিত্যকে লালিত করছে। অনলাইনের দৌলতে অসংখ্য লেখক কবির সৃষ্টি হচ্ছে। যে যেভাবেই পারে লেখক, লেখার চেষ্টা তো করছে। ভালো মন্দ বিচার তো কারো করার ক্ষমতা নেই। কবিতা ভালো মন্দ বিচার করার ক্ষমতা কারো হাতে নেই। সেটা একমাত্র সময়ের হাতে। সময়ই বলে দিতে পারে পাঠক যাকে ধরে রাখবে, পাঠক মননে যে লেখায় রেখাপাত করবে, ওরা টিকবে। যে কবিতাগুলো পাঠক মননে রেখাপাত করে না, তোরা কালের স্রোতে হারিয়ে যাবে, সেটাই নিয়ম। এই রবীন্দ্র পরবর্তী যুগে কবি
জীবনানন্দ দাশ, তার সমকালীন অনেকেই এই কবিতার চর্চায়, কাব্যচর্চায় অগ্রগতির দিকে এগিয়েছিলেন। সে সময়ে জীবনানন্দ প্রায় প্রাত্যই ছিলেন, কিন্তু তার মৃত্যুর পরে জীবনানন্দ এখন রবীন্দ্র পরবর্তী যুগের শ্রেষ্ঠ কবি বলে বিবেচিত। এবং তার প্রতিদ্বন্দ্বী যারা ছিলেন তারা কেউ এখন আর নেই, সময়ের চূড়াস্রোতে তারা হেরে গেছেন। পাঠক তাদের মনে রাখেনি, সাহিত্য তাদের মনে রাখেনি। তাই কবিতা যে যেভাবেই লিখুক তার বিচার করবে সময়ই শেষ বিচারক। কবিতার অনেক ফরম্যাট আছে, যেমন সনেট কবিতা লিখতে হলে ছন্দমাত্রা জ্ঞান থাকা আবশ্যক, লিমেরিক লিখতে হলে ছন্দমাত্রা আবশ্যক। এই গদ্য কবিতা লেখা যেতেই পারে, মুক্ত ছন্দে গদ্য কবিতা লেখা যেতেই পারে, তার কোনো প্রতিবন্ধকতা নেই। গদ্য কবিতাও বিশেষ সমৃদ্ধ কবিতা হয়। আজকাল গদ্য কবিতার যুগ। প্রশ্ন হলো, যারা ছন্দ কবিতা লিখে ছন্দ না জেনে লেখার কোনো মানেই হয় না। ছন্দ লিখবে আবার ছন্দ জানবে না, সেটা কি করে হয়? গদ্য কবিতা লিখে যান, সমৃদ্ধ গদ্য কবিতা হচ্ছে। গদ্যিক ঝংকারে ফুটে উঠেছে অনেক কবিতা। এখন গদ্য কবিতার যুগ, সেটাই চলছে। এবার আরেকটা কবিতা পড়ছি আমি, যে বয়সন্ধিকালে চঞ্চল মন কোনো সীমাবদ্ধতার ধার ধারে না, তার একটি চিত্রকল্প এঁকেছি আমি কবিতার ক্যানভাসে। কবিতার নাম বয়সন্ধি। কোনো কমেন্টও পাচ্ছি না, শোনা যাচ্ছে কি? আমি রেসপন্স পাচ্ছি না তো কিছু। হ্যালো, শতদল আছে কি? হ্যালো, আমি রেসপন্স পাচ্ছি না, আমি বুঝবো কী করে আমাকে শোনা যাচ্ছে কি না? অনেকক্ষণ হয়ে গেল, ফাঁকা মঞ্চেই পড়ে আছি একা। আমাকে শোনা যাচ্ছে কি? লাইভে একা একা বড় অস্বস্তিকর। তার মধ্যে রেসপন্স পাচ্ছি না, শোনা যাচ্ছে কি না তাও বুঝতে পারছি না। লীনা, আসছো কি? শুনতে পাচ্ছ? কেউ রেসপন্স করে বলে দিলে হয় যে আমি শুনতে পাচ্ছি। হ্যালো, এবারের কবিতার নাম বয়সন্ধি। ভাবনাগুলো এদিক সেদিক বেড়ায় ঘুরে,
মনের ভিতর জ্বলছে আগুন দিকি দিকি, ইচ্ছেগুলো যায় পালিয়ে অনেক দূরে। আমি এখন বড়ই লাগাম ছাড়া, রাত দুপুরে মনটা শুধু উড়ু উড়ু, কিশোর বেলায় ভাবনাটিকে রাখবে কারা। বয়সন্ধি মানছে না তার অনুশাসন, কাঁটাবিদ্ধ ক্যাকটাসের আজ অলস দুপুর, ভাল লাগে না জবাবদিহির কারণ বারণ, রিংটোনের শব্দটা আজ মনের খোরাক, ফাস্ট ফুডের গোলটেবিলে তোমায় খোঁজা, কেউ যদি বা দেখেই ফেলে নেই তো ফারাক। ক্ষণিকের একটু ছুয়া পাগল পাড়া, মনের ভিতর কেমন যেন উতাল পাতাল, সঠিক বেঠিক নিয়ম কানুন ছন্ন ছাড়া। কোনো নিয়ম কানুনের ধার ধারে না, সীমাবদ্ধতার ধার ধারে না এই বয়সন্ধিকালটা, যেটাকে আমরা টিনেজ বলে থাকি। সে চঞ্চল মন বাঁধন মানতে চায় না, তারই একটা চিত্র আমি কবিতার ক্যানভাসে অঙ্কন করেছিলাম। এবার আমি আরেকখানি গদ্য কবিতার দিকে যাচ্ছি। পৃথিবী শরীরে এখন যত রক্তপাত, যত ঘাত প্রতিঘাত, ইট কংক্রিটের জঙ্গলে শ্বাসশুদ্ধ পৃথিবীর, সবুজের গলা কাটে প্রযুক্তির সহস্র করাতে দূষণমুক্ত সুন্দর পৃথিবীর প্রতীক্ষায় কবির আবেগের তীব্র প্রতিধ্বনি কবিতা কথায়। এবারের প্রতিবেদন গদ্য কবিতা, কবিতার নাম কাঙ্ক্ষিত পৃথিবী। জানো সাগরিকা, আমি চেয়েছিলাম কাঙ্ক্ষিত এক সুন্দর পৃথিবী, যেখানে থাকবে ভালোবাসার অবাধ বিচরণ, প্রবাহিত বাতাসে সম্প্রীতির সুবাস, প্রকৃতির পরতে পরতে সৌন্দর্যের অফুরন্ত ভাণ্ডার, সবুজে সবুজে ভরা তরুলতা বন, অনাবিল শান্তির ঘন তপবন, স্নিগ্ধ শীতল কাক ডাকা ভোর, আর সোনাজোড়া দিনের এক ফালি সোনালি রোদ্দুর। সেখানে থাকবে না কোনো রক্তপাত, থাকবে না কোনো ঘাত প্রতিঘাত, থাকবে না বৈষম্যের কোনো আয়োজন, থাকবে না জাতপাত ধর্মের কোনো বিভাজন, থাকবে না মানচিত্রের ক্ষুধা, থাকবে না অকারণে রণ। সেখানে থাকবে না নৈতিকতার অকাল মরণ, আর থাকবে না অহংকারের শোভাযাত্রা। আজ বেলা শেষে দিগন্তে দাঁড়িয়ে ভাবছিলাম, অনুভবে আমার শূন্যতার সাথেই হল যত পরিচয়। আজকের পৃথিবীটা অনুকূলে নয়, মানুষে মানুষে যত অলিখিত ভয়। বিবেকেরা কবে গেছে পৃথিবীটা ছেড়ে, দিন ক্ষণ ভুলে গেছি আমি। প্রতিদিন দেখি নৈতিকতা পদপিষ্ট লালসার তেজস্বী দাপটে, স্বরলিপু মগ ডালে ছুতে চায় কামনার আকাশ। মানবের মানবতা আজকাল যেন অর্থের কৃতদাস। মানবতা আজ নেই, মানবতা সাহিত্য চিতায়, নৈতিকতা গেছে পরবাসে। আমি অনেক কবিতায় লিখেছি, মানবতাহীন পৃথিবী হয়ে গেছে, আমরা এক নতুন সুন্দর পৃথিবীর অপেক্ষায়। এবারের প্রতিবেদন গদ্য কবিতা আরেকটি।
মানুষ মানুষের জন্য। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ভূপেন্দার কালজয়ী গানটি আজকে যান্ত্রিক সভ্যতায় তার প্রাসঙ্গিকতা হারাতে বসেছে নিখিলেশ। স্বার্থের ইঁদুর দৌড়ের প্রতিযোগিতায় আমরা ক্লান্ত, পরিশ্রান্ত আমরা আত্মকেন্দ্রিক বিশ্ব পরিক্রমায়। আমাদের নিঃশর্ত আত্মসমর্পণ বিবেকের কাছে। আমাদের লালসার বাসমান শ্রুতি অদৃশ্য মোহনায় বিলীন হতে চলেছি। জানিস নিখিলেশ, এক সময় ভাবি জীবন যখন একটাই, এতটা ঐশ্বর্যের কিবা প্রয়োজন? সাম্রাজ্য বিস্তারে কার কিবা লাভ, যেখানে প্রাণ প্রাচুর্যেরই যথেষ্ট অভাব? আমরা কি পারি না মানুষের মতো মানুষ হতে? পারি না একটু ভালোবাসা বিলিয়ে দিতে মানুষকে? পারি না ভূপেন্দার গানের কলিকে আবার প্রাণবন্ত করতে? আমরা কি ভুলে গেছি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই? তোকে যদি জিজ্ঞেস করি নিখিলেশ, অবশ্যই বলবি আমরা কি মানুষ না? আমি অবশ্যই বলবো আলবৎ না। তুই ভাবিস পুঁথিগত বিদ্যার ডিগ্রিতে লঘু হবে পৃথিবীর ভার? নৈতিক শিক্ষা যেখানে অচল অসার, যেখানে সহস্র দানব আজ মানবের বেশে, জীবন নির্বাহ আজ বড় কায়ক্লেশে। নিখিলেশ, আমি তোদের কাছে একটা সুন্দর পৃথিবী চাই। পারবি তো আমাকে ফিরিয়ে দিতে আমার কাঙ্ক্ষিত পৃথিবীটা, যেখানে থাকবে শুধু অন্তহীন ভালোবাসা? সেই ভালোবাসায় প্রাণ ফিরিয়ে আনবো আমি ভূপেন্দার সেই কালজয়ী গানের কলিকে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না গো বন্ধু? মানুষ মানুষেরই জন্য। আজকের এই মানবতাহীন পৃথিবীতে সেটা প্রাসঙ্গিকতা হারিয়ে যেতে বসেছে। আলোচনায় আসি। সনেট হচ্ছে একটা চতুর্দশপদী কবিতা। ইটালিয়ান কবি পেত্রার্কিও প্রথমে সনেট কবিতার আবির্ভাব ঘটিয়েছিলেন। তারপর ক্রমে ক্রমে শেক্সপিয়রীয় সনেট হতে লাগলো, ফরাসিও সনেটও রয়েছে। আমাদের এখানের সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। তবে সনেট নির্মাণে অক্ষরবৃত্ত ছন্দের প্রয়োজন। 8+6 মাত্রা, 14 মাত্রা, 14 চরণে সনেট নির্মিত হয়ে থাকে। সনেটের প্রথম 8টি চরণকে অষ্টক বলা হয়। পরবর্তী 6টি চরণকে ষটক বলা হয়। অষ্টকে ভাবের অনুক্রমণিকা, ভাবের অলঙ্কার, ভাবের বিস্তার বর্ণিত থাকে। ষটক হচ্ছে সেই ভাবের পরিণতি তথা সমাপন। সনেট অনেক জটিল ব্যাপার, গ্রামেটিক ম্যাটার অনেক আছে, তাই সনেট লেখার উৎসাহী নন কেউ। আমি অনেক সনেট লিখেছি, প্রায় 250-300 সনেট আমার কাছে আছে। আমি সনেট, শতক, কাব্যগ্রন্থ 100টি
সনেট নিয়ে নির্মাণ করেছিলাম, যা গত বছর ঢাকা জাতীয় প্রেস ক্লাবে উন্মোচিত হয়েছিল। এই উত্তর পূর্বাঞ্চলে সনেট লেখার মতো 100টি সনেট লেখার কৃতিত্ব একমাত্র ছিল প্রয়াত কবি বিমলকান্তি দাস। দুর্ভাগ্য, সে আজ আমাদের মধ্যে নেই। তার 100টি সনেট লেখার কৃতিত্ব রয়েছে, যা আজ পাণ্ডুলিপির মধ্যেই সীমাবদ্ধ। তারপরে আমি লিখেছি সনেট, অনেক লিখেছি, গ্রন্থ করেছি এই সনেটের একটাই 100টি কবিতা নিয়ে, সনেট শতক নামে। এবার একটা সনেট কবিতা পরিবেশন করার প্রয়াস করছি। কবিতার নাম আত্ম অনুভব, আত্মচিন্তন, ব্যক্তিগত আত্মচিন্তন, আত্মদর্শন, আত্ম অনুভব বললেও চলে। লক্ষ্য করুন কবিতাটি কিভাবে অষ্টকে ভাবের অনুক্রমণিকা এবং শেষের শতকে ভাবের পরিণতি এবং সমাপন প্রতিষ্ঠিত হয়েছে কবিতায়। চরম যাতনা ঘৃণা বক্ষে ধরে রাখি, পরনিন্দা পরচর্চা পুষে যারা মনে, তাদেরও বন্দনা করি নব আলোড়নে, আমি তো আমার মতো চিরদিনই থাকি। যাই না কখনো আমি ভঙ্গ দিয়ে রণে, ঘৃণার প্রলেপ যত নিজ হাতে মাখি, হিংসা বিদ্বেষ জানি নেই কারো শনে, নীরবে করি সে কাজ রয়েছে যা বাকি। ঘৃণার বসতি করে আছে যারা ভবে, আত্মপ্রতারণা তার অমূল্য রতন, যুক্তিতর্কে আছে তার সহস্র বারণ, তারা তো তাদের মতো চিরদিনই রবে। ঘৃণা কবু দিও না গো আমার অন্তরে, প্রেমের বসতি যেন থাকে হৃদঘরে। সে কবিতার মধ্যে আত্মচিন্তন ফুটে উঠেছে, আত্মদর্শন ফুটে উঠেছে এবং শেষের 2 লাইনে সমাপনও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সেটা গেল সনেটের ব্যাপার। এখন আসছি প্রেমের কবিতায়, ছন্দ মধুরতায়। ছন্দ এমন এক ঝংকার। ছন্দ কাকে বলে? ছন্দ দেখো সব কিছুর মধ্যে, জীবন ছন্দময়, ছন্দ ছাড়া কেউ চলতে পারে না। বৃষ্টির শব্দেরও ছন্দ আছে, গুড়ার খুঁড়েরও ছন্দ আছে, নদীর কলকল ধ্বনিরও ছন্দ আছে, বাতাসের সা সা শব্দেরও ছন্দ আছে। ছন্দময় পৃথিবী, ছন্দ ছাড়া কেউ চলতে পারে না। ছন্দহীন জীবন মৃত্যুর সমান। তাই ছন্দময় কবিতা কবিতাকে প্রাণবন্ত করে রাখে। এবার শুনুন একটি প্রেমের কবিতা, যে আমি ছন্দকে ভালোবাসি, ছন্দময়তায়, ব্যঞ্জনায়, কাব্যিক কারুকার্য প্রতিষ্ঠিত করি পাঠক মননে রেখাপাত করার একটা প্রয়াস আমার থাকে। শ্রুতি মধুরতা এবং সুখপাঠ্য যদি হয়, তবেই আমি মনে করি যে কবিতা পাঠক মননে রেখাপাত করবে। আমি সব ধরনের কবিতা লিখেছি। এমনও কবিতা আছে, গদ্য কবিতা বা সংকলাপ আছে, একবার পড়লে আর পাঠকের মনে আর রেখাপাত থাকবে না, সেটা ভুলে যাবে। কিছু কিছু কবিতা আছে যে পাঠকের মনে রেখাপাত করে। একটি প্রেমের কবিতা, মাটিতে নেমেছে চাঁদ। চাঁদটা কষে পড়ল যখন তেপান্তরের মাঠে, আমি তখন প্রেমের খুঁজে তালপুকুরের ঘাটে। রাত তখনও হয়নি বেশি, আমি ঘাটে একা,
যায়নি ঘাটে অষ্টাদশী, হয়নি তো আজ দেখা। হঠাৎ দেখি দাঁড়িয়ে কে বা তে মাথাটার মুড়ে, পাশ কাটিয়ে এড়িয়ে গেলাম একটুখানি দূরে। অচেনা এক অষ্টাদশী চোখের ইশারায়, কি জানি তার মৌন ভাষা বুঝাবি সন্ধ্যায়। মনটি আমার উরু তার দেখে, চাঁদটি যেন দাঁড়িয়ে আছে জ্যোৎস্না গায়ে মেখে। চোখ দুটি তার নীল আকাশের খসে পড়া তারা। শক্ত হয়ে মনকে বলি একটুখানি দাঁড়া। পায়ে পায়ে গেলাম হেঁটে অষ্টাদশীর পাশে, বলল আমায় তোমায় কবি ফেলছি ভালোবেসে। তোমার লেখায় পড়ছি প্রেমে, কি বলিব কারে, স্বপ্ন দেখে ঘুমের মাঝে যাচ্ছি বারে বারে। এলে যখন সামনে আমার বলছি ভালোবাসি, না বলো না আমি তোমার প্রেমের অভিলাষী। খুব সহজ সরল ভাষায় সিম্পল কবিতা, যে কোনো মানুষই সেটা বোঝার মতো ক্ষমতা রাখে। জটিল অনেক কবিতা আছে, তার ভাব সম্প্রসারণ করাও খুব কষ্টসাধ্য হয়ে যায়। পড়ব, আমি বলছি। অনুকবিতা আছে, সেটার ভাবার্থ বিশ্লেষণ করা বড়ই জটিল। এবার একটু গদ্য কবিতায় আসা যাক, একটু রুচিটা পরিবর্তন করা যাক। গদ্য কবিতা, আমার কবিতার নাম সবুজ হোক পৃথিবী আবার। আমি পৃথিবী বলছি, সহস্র বছর ধরে আমি পরিশ্রান্ত। জরাজীর্ণ কঙ্কাল সার শরীর নিয়ে আমি ক্লান্ত। অভিশপ্ত প্রহরের নিঃশব্দ বেত্রাঘাতে আজ আমার শরীরে দগদগে ঘা। মৃত্যু পথযাত্রী আমি, যান্ত্রিক সভ্যতার এই দুর্মর দাপটে। কতবার বলেছি এবার ক্ষান্ত হও, লঘু হোক পৃথিবীর ভার। বন্ধ করো তোমাদের প্রযুক্তির প্রতিযোগিতা, বন্ধ করো অঘোষিত শিল্প বিপ্লব, বন্ধ করো তোমাদের পরমাণু বিস্ফোরণ। মানচিত্রের ক্ষুধায় তোমরা আজ অন্ধ, বেঁধে রাখো তোমাদের অশ্বমেধের ঘোড়া, আর নয় সাম্রাজ্য বিস্তার। আমার কাতর আবেদন কখনো তোমাদের কর্ণ স্পর্শ করেন। শুনতে পাওনি তোমরা আমার কান্নার তীব্র প্রতিধ্বনি। সবুজের ধ্বংসযজ্ঞে তোমাদের নিত্য আয়োজন। প্রচণ্ড দাবাদাহে জ্বলছে পৃথিবী শরীর, গলছে হিমবাহ। বিপন্ন পৃথিবী আজ দূষণের তেজস্বী দাপটে। আত্মস্বার্থ চরিতার্থে প্রতিস্পর্ধার শত আয়োজন। কার গুপ্ত অভিশাপে পৃথিবীর অকাল মরণ? তার উত্তর জানা আছে কারো? আমি আজ মৃত্যুর প্রহর গুনছি নিঃশব্দে নীরবে। এক অদৃশ্য শক্তি এগিয়ে আসে আমার সহায়তার জন্য, যার উপস্থিতিকে তোমাদের ত্রাহি রব। স্তব্ধ তোমাদের আধুনিক জীবনশৈলী, আজ তোমাদের প্রযুক্তি নিশ্চিন্তে ঘুমোয়। তোমাদের জীবনরথের চাকা আজ বন্ধ। বাতাসে নেই দূষণের গন্ধ। নির্মল আকাশ, মলয় বাতাস, স্বচ্ছতায় উল্লাসিত সাগরের জল। একটা ধ্বংসের বড় ছিল প্রয়োজন। পৃথিবীটা জুড়ে যত অকারণের রণ,
আবার বলছি, এবার ক্ষান্ত হও, লঘু হোক পৃথিবীর ভার, সবুজ হোক পৃথিবী আবার। একটা করুণার প্রয়োজন ছিল। পৃথিবী যে অসুখ আমরা সৃষ্টি করেছি, আমাদের মনুষ্য সৃষ্ট এই পৃথিবীর অসুখ, আমরা বনাঞ্চল ধ্বংস করে চলেছি, ডিজেল পেট্রোল জ্বালিয়ে পৃথিবীর ওজোন স্তর নষ্ট করেছি, গোলকীয় উষ্ণতার দাপটে আজ হিমবাহ গলছে। এত আয়োজন আমাদের, তাই একটা প্রয়োজন ছিল এই করোনার উপস্থিতি, যেটা আমাদের জীবনশৈলী অনেকটা পরিবর্তন ঘটিয়েছে। এবার আমি চলে যাই একটা 19-এর কবিতায়। 19 নিয়ে বরাক উপত্যকায় অনেক কবি শত শত কবিতা লিখেছেন, নবীন প্রবীণ কেউ বাদ যাননি। 19 আমাদের অন্তরে বিরাজিত। 19-এর আবেগ আমাদের ভারাক্রান্ত করে। এই 19 নিয়ে আমি আমার আবেগের স্পন্দন, সেটা কবিতায় প্রতিফলিত করার সামান্য প্রয়াস করছি। 19-এর বয়স তো কম হলো না, 60 বছরের বেশি হয়ে গেল 19-এর বয়স। পরিক্রমায় ক্লান্ত 19 এতটা বছর ধরে। তে আমার এই 19-এর এই আবেগী কবিতার নাম হলো পরিক্রমায় ক্লান্ত 19। 19 বিগত 60টি বছর ধরে তোমার ক্লান্তিহীন পরিক্রমায় তুমি ক্লান্ত। তুমি আসো, আবার চলেও যাও, ছাপ রেখে যাও প্রতিটি বাঙালি মননের মণিকুঠায়। তোমার প্রতীক্ষার প্রহর গুনে গুনে ক্লান্ত শিমুল পলাশ কৃষ্ণচূড়া। বড় বক্রের প্রতিটি বাক তোমার অস্তিত্বকে জানান দেয়, কুর্নিশ জানায় তোমার ঐতিহাসিক রক্ত স্বাক্ষরকে। যে রক্ত স্বাক্ষরে লেখা হয়েছিল সেদিন বাঙালির মাতৃভাষার কথা বলার ছাড়পত্র, তোমার বলিদানে আজ আমরা মায়ের মুখের ভাষায় কথা কই, গান গাই, হাসি, কাঁদি। আমাদের মননে মেধার পড়তে পড়তে তুমি বিরাজিত। তুমি আছো বরাকের আকাশে বাতাসে, আছো তুমি পুষ্প পল্লবে, আছো তুমি সেদিনের রক্ত ভেজা ঘাসে। 19 তোমার মনে আছে সেদিনের আকাশটা ছিল মেঘাচ্ছন্ন, আলো আঁধারের লুকোচুরি খেলায় মগ্ন ছিল লাল সূর্যটা। আমাদের বাতাসে ছিল একই স্লোগান, জান দেব জবান দেব না। কথা রেখেছিল কমলারা, জান দিয়েছিল, জবান দেয়নি। একে একে 11টি তাজা প্রাণ ঝরে গিয়েছিল সরকারি দানবের বুলেটের আঘাতে। লেখা হয়েছিল এক রক্ত স্বাক্ষর, ভিজে গিয়েছিল বরাকের মাটি, আর সেই মাটিতে রক্ত বিজঙ্করিত হয়ে গজে উঠেছিল অগুন্তি স্মৃতিসৌধ বরাকের বুকে। আজও বেদিতলে শ্রদ্ধার মোমবাতি জ্বলে নিঃশব্দে নীরবে, আজও অগন্তি করযুগল নতশিরে পুষ্পপল্লবে। 19 তর্পণের নীরব সাক্ষী, রক্তরঞ্জিত কালজয়ী 19-এর। 19 তুমি এসো, বারবার এসো, না ফুটুক শিমুল পলাশ, আমরা ঠিক তোমাকে বরণ করে নেব। আমরা জানি তোমার রক্ত ঋণ শোধ করা যাবে না কখনো। আমরা জানি
তোমার রক্ত ঋণ শোধ করা যাবে না কখনো। দেখতে পাচ্ছি শিখা, সঙ্গে থাকো। শতদল গান বলছো, গান আমি জানি নাকি? গান কি, কোনটা গাবো গান বলো তো? গান একটা পড়া হবে, কবিতার সাপটাগুলো শেষ হয়ে যাক। এবার আছি লিমেরিক। লিমেরিক এমন একটা কবি, মানে এমন ধরনের ফরম্যাটের কবিতা, সেটাও ছন্দমাত্রার প্রয়োজন আছে বলে মনে করি আমি। লিমেরিকের মধ্যে কম কথায় বিশাল গভীরতার প্রকাশ থাকে বার্তা অবশ্যই থাকবে। ঘৃণা তাচ্ছল্যের যে প্রতিক্রিয়া কবিতায় প্রতিফলিত হয়, তাই লিমেরিক। তাচ্ছিল্য, ঘৃণা, অবজ্ঞা, শ্লেষ, সেইগুলা প্রতিফলিত হয়ে থাকে লিমেরিকের মাধ্যমে। তারও একটা আলাদা আলাদা ফরম্যাট রয়েছে। প্রতিটি কবিতাই 5টি চরণ থাকে। প্রথম 2টি চরণ একটু বড়, এই ছন্দমাত্রা হিসাবের আছে। প্রথমটা যদি 16 মাত্রার হয়, পরেরটা 16 মাত্রা হবে, তারপরে ছোটো ছোটো 2টা 8 মাত্রা হবে, পঞ্চমটা আবার 16 মাত্রা হবে। সনেট দেখো, লিমেরিকের কবিতার বৈশিষ্ট্য দেখুন, মানে বার্তা আছে। আমি ছোটো ছোটো কয়েকটা লিমেরিক পড়ছি। প্রেম বাগিচায় ফুলের চেয়ে কাটাও কম নয়, পান থেকে চুন খসলে পড়ে খুছা লাগার ভয়। তাই বলি যাসনে ভুলা, তুই এখনো ছোট্ট পোলা, ভালোবাসার প্রেম বাগিচায় পাবি না আশ্রয়। এটা বার্তা আছে। আরেকটা দেখুন, যে সমাজের অশ্লীলতার সৃষ্টি করার যে লোকগুলা পৃথিবীতে দর্শন টর্শন এগুলোর প্রবৃত্তিতে মজে থাকে, তাকে অবজ্ঞা করে লেখা হয়েছে সনেটটা। ওই জানোয়ার বলছি তোকে পিসলি কেন কলি, মা বোন কিরে নেই বাড়িতে, কান পেতে শুন বলি। মহল্লায় আর দেখলে পড়ে রাখবো ভেদে কাচায় ভরে, তোদের মতো হায়নাদেরকে দেব নর বলি। এটাও ধিক্কার জানানো হচ্ছে, ঘৃণা জানানো হচ্ছে। এবার একটা শুনুন। মদটি খেয়ে মাতাল হয়ে বউ পেটাবি ঘরে, এমন বিষটা খাবি কেন পেটে না যা ধরে। জ্বলছে না তোর চুলা, কেমন রে তুই পুলা, জল খেয়ে পেট ভরে সবাই উপোস করে মরে। সেটা একটা বার্তা আছে। ছোটো ছোটো ঘৃণা, দেশ, এগুলা ধিক্কার। আরেকটা দেখুন, বউকে নিয়ে মজে আছিস অট্টালিকার পরে, বৃদ্ধাশ্রমে মা রয়েছে একটা ছিলতে ঘরে। তোরা জানি কেউটে সাপ, তোদের গর্বে ধরাও পাপ, ভূমিষ্ঠ হবার আগেই তোরা যাসনি কেন মরে। সেটা অবজ্ঞা করা হচ্ছে, সেগুলো লিমেরিক। এবার আসি অনুকাব্য। অনুকাব্য খুব কঠিন। কয়েকটা শব্দ সমষ্টি বসিয়ে দিলেই অনুকাব্য নির্মাণ হয় না বলে আমার বিশ্বাস। অনুকাব্য কম কথাতে অনেক কিছু বলা হয়ে যায়, সেটার নাম অনুকাব্য। সেটা অনেক কঠিন এবং গভীরতা ভাব। এই কয়েকটা কবিতা অনুকাব্য আমি পরিবেশন করছি। এই ছোট্ট ছোট্ট কবিতা দেখুন। ছোট্ট একটা কবিতা, নাম ক্যাকটাস। আমি আছি আমার মতন, একান্ত আপন আমি মৃত্যুটাকে মানি। স্বার্থের বাসা বাঁধে সুজন স্বজন, জীবনের ক্যানভাসে রঙহীন তুলির দাপট। পথ আজ মসৃণ নয়, আঁকাবাঁকা পথে যত কাটা, অজস্র ক্যাকটাস যার অনন্য ধূসর।
কম কথায় অনেক কিছু বলা হয়ে গেল। অপূর্ণতা, যে প্রেমে হোক যা কিছু হয়, অপূর্ণতা, পূর্ণপ্রাপ্তি না হওয়ার যে বেদনা, সেটা বর্ণনা করা হয়েছে এই অনুকাব্যে। লক্ষ্য করুন, কবিতার ভাবটা লক্ষ্য করুন। চরণে দূরত্ব থাকা, কবিতার পংক্তিগুলো বড় অসহায়। চরণে দূরত্ব থাকা, কবিতার পংক্তিগুলো বড় অসহায়। আমারও তার সমগোত্রেই যাপিত জীবন। অপূর্ণতা হাটে মাঝ রাতে, বিষাদের ছাদের তলায়। চরণে দূরত্ব রাখি তারই অনুভবে। এটা এমনই বুঝাচ্ছি যে আমরা এক ছাদের তলে থেকে, এক ছাদের নিচে থেকেও যে একটা দূরত্ব অনুভূতি হয়েছে, সেটার প্রকাশ করতেই এই অপূর্ণতা প্রকট করা হয়েছে। আরেকটা অনুকাব্য দেখুন, নির্বাসিত প্রেম। ইচ্ছার অপমৃত্যু রাতের নির্জন প্রহরে, সজাগ প্রহরী বালিশ নিশ্চুপ নির্বাক। বুর হতে আরও কিছু বাকি, কাঙ্ক্ষিত ভালোবাসা নির্বাসিত চোখের পাতায়। সময়ের চূড়াশ্রুতে প্রেম যেন নিজেকে হারায়। মানে কম কোথায় অনেক কিছু বলা হয়ে যায়। আরেকটা শুনুন, আত্মসমর্পণ। ছোট্ট অনুকাব্য, ছুটি হয়। রাতের নীরবতা ভাঙ্গে নিঃশ্বাসের প্রতিধ্বনি। রাতের নীরবতা ভাঙ্গে নিঃশ্বাসের প্রতিধ্বনি। ভোরের প্রত্যাশায় জীবন হাঁটে তার কাঙ্ক্ষিত ছন্দময়তায়। অসম্পূর্ণ পংক্তিগুলি ব্যঞ্জনায় আহ্লাদিত হয় অনাকাঙ্ক্ষিত ছন্দপতন। স্বপ্ন ভাঙ্গে জীবন কবিতার, মৃত্যুর কাছে করে আত্মসমর্পণ। কবিতা নিয়ে কথা বললাম, সনেট নিয়ে কথা বললাম, লিমেরিক সম্বন্ধে কিছু রেখাপাত করলাম। গদ্য কবিতা তো দু চারটা আছে, কি আরও গদ্য কবিতা তো অনেকগুলো হয়ে গেল। শততল বলছিল গান, গান কি করে করব? এবার আরেকটা গদ্যিক প্রতিবেদন উচ্চারণ করছি। কবিতার নাম মানুষকে ভালোবাসি বলেই। মানুষকে ভালোবাসি বলেই আমার আকাশে চাঁদ হাসে, এক যাক নক্ষত্র সমাবেশে। বিলিয়ে দেয় দুরন্ত জ্যোৎস্না বন্যা বিশ্ব চরাচরে, এক যাক সোনালি রোদ্দুর উষ্ণতার আবাসে আমার সকালকে বরণ করে নেয়। চৈতের অলস দুপুরও আমাকে কবিতা শুনিয়ে উজ্জীবিত করে। দিনান্তের একাকী পথে বিষণ্ণতার প্রতিটি বিকাল আমাকে কুর্নিশ জানায়। গদলির বিদায় বেলায় কাশিঘাটে সন্ধ্যারতির প্রদীপ প্রজ্বলনে আমার ছন্দেরা উড়ে আসে পরিযায়ী পাখির মতন। মানুষকে ভালোবাসি বলেই আমার বাগিচার ফুলেরা মূর্ছা যায় না। অনর্গল সুগন্ধ ছড়ায় রজনীগন্ধার মতো। বর্ষার আগমনে আমার মনময়ূরী পাখনা মেরে মেঘের ভেলায় পাড়ি দিয়ে আকাশ থেকে নেমে আসে বাড়িজোড়া শ্রাবণের রাত। অসমাপ্ত পাণ্ডুলিপির প্রাণ প্রতিষ্ঠা করে মানুষকে ভালোবাসি বলেই অশান্ত সুন্দর সমুদ্রের উত্তাল তরঙ্গ শান্ত হয় আমার কবিতার অবগাহনে। অমানুষে স্বেচ্ছায় নির্বাসনে যায়,
পথ প্রশস্ত করে আসন্ন পূর্ণিমার আমার শব্দ কাব্যব্যঞ্জনার মালা ঘেঁতে ছন্দের প্রলাপে সুরের ঝংকারে যখন প্রাণবন্ত হয়, তখন আমি তৃপ্তির অবগাহনে ধন্য হই। জন্ম হয় আরেকটি নূতন কবিতার লেখনীর পাণ্ডুলিপির গর্বে। গানের খাতাটা তো নিয়েই আসি না, এখন চলে গেলে তো বড্ড বিশ্রী দেখাচ্ছি। গান একটা